জীবগুলি কিন্তু এভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে না, বা আমাদের দেহগুলি কিন্তু এভাবে ক্রিয়েট হয়ে যাচ্ছে না। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে আমাদের আস্তে আস্তে একটা জীবদেহ তৈরি হচ্ছে বা কমপ্লিট একটা দেহ ক্রিয়েট হচ্ছে। সো আমাদের একটা জিনিস দেখেন, এই যে একটা ছোট আকৃতির, আমার কল দে, কি রে ভাই, এটা মূর্খ নাকি পোলাপান যে বুঝে না একটা মানুষ এটা ক্লাসের মধ্যে আছে। সব কাট ডাউন করি, ঠিক আছে, তবুও কল দে। কালকে একবার চালাইছে এত, ভিডিও কল দে। আরে ভাই, স্টুডেন্ট ক্লাস করবে, ক্লাস টাইমে ঢুকে না, ভিডিও কল দিবে, ভিডিও কলে হোয়াটসঅ্যাপে আমার সাথে ক্লাস করবে। কি রে ভাই, হোয়াট দ্য হেল, বিরক্ত করে প্রচন্ড, বাঁচি না, মরে যেতে ইচ্ছে করে ভাই। তো দেখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা এটা পড়ছিলাম। এখন একটা জিনিস দেখেন, আমরা যে জীব, এই জীবগুলি কিন্তু খুব সহজে ক্রিয়েট হচ্ছে না। ছোট 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 এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র কোষ, এগুলো মানে একটার সাথে একটা কানেক্ট হয়ে আমাদের একটা বিশাল জীবদেহ তৈরি করছে। তো ধরে নেন এটা একটা উদ্ভিদ কোষ, এটা একটা উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষের মাঝ বরাবর যেটা দেখতে পাচ্ছেন, এই মাঝ বরাবর যেটা দেখতে পাচ্ছেন, মাঝ বরাবর, এটাকে আমরা ডেকে থাকি কি বলেন তো, নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র। এটাকে আমরা কি ডেকে থাকি বলেন তো, একটা কোষের প্রাণকেন্দ্র, বা একটা কোষের প্রাণকেন্দ্র, বা এটাকে নিউক্লিয়াস ডেকে থাকি। সো এটা একটা কোষ দেখতে পাচ্ছেন, এরকম অনেকগুলো কোষ মিলে একটা জীবদেহ ক্রিয়েট করে থাকে। ওকে, এই কোষের প্রাণী মাঝ বরাবর কি আছে, নিউক্লিয়াস আছে। কি আছে মাঝ বরাবর, নিউক্লিয়াস আছে। সো কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের ভিতর পেঁচানো কিছু বস্তু থাকে যাদেরকে ক্রোমোজোম বলা হয়। সো আপনি যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছেন, এই নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো কিছু বস্তু থাকে, ধরে নেন যে এরকম 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 পেঁচানো কিছু বস্তু থাকে, যাদেরকে আমরা কি বলে থাকি বলেন তো, ক্রোমোজোম ডেকে থাকি। কি ডাকি, ক্রোমোজোম ডাকি, ক্রোমোজোম, ক্রোমোজোম ডাকি, ক্রোমোজোম ডাকি। আবার এই ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে। এই ক্রোমোজোম যে দেখতে পাচ্ছেন, পেঁচানো পেঁচানো ক্রোমোজোম, এদের মধ্যে আপনার কি থাকে বলেন তো, চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে, যাদেরকে বলা হয় আপনার ডিএনএ। ঠিক আছে, দেখি কি বলা হয়, আপনার ডিএনএ বলা হয়, ডিএনএ থাকে। ওকে, ডিএনএ। একটা জিনিস দেখেন, আমরা যেটা হচ্ছে মানুষরা এভাবে ক্রিয়েট হচ্ছে না, আমরা যেটা হচ্ছে জীবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষের সমন্বয়ে একটা বডি বা একটা দেহ তৈরি হচ্ছে। এই কোষের অভ্যন্তরে কি আছে বলেন তো, আমাদের নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াসকে একটা কোষের প্রাণ কেন্দ্র বলা হয়। এই নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো পেঁচানো কিছু বস্তু থাকে, যাদেরকে আমরা ক্রোমোজোম ডাকি। ক্রোমোজোমের মধ্যে আবার দেখতে পেঁচানোই, কিন্তু দেখতে পুরো চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে, যাদেরকে আমরা ডিএনএ বলে থাকি। ঠিক আছে, এই ডিএনএ গুলোকে আমরা অনেক অংশে ভাগ করতে পাই, অনেক অংশে ভাগ করতে পারি। এর এক একটি নির্দিষ্ট অংশকে জিন বলা হয়। ধরে নেন এত বড় ডিএনএটাকে আমরা খন্ড করে একটা নির্দিষ্ট অংশ নিলাম, শুধুমাত্র ছোট একটা অংশ নিলাম। এই ছোট ছোট এক একটা অংশকে কি বলা হয়, নির্দিষ্ট কোনো একটা অংশকে আপনার বলা হয় জিন। কি বলা হয়, জিন বলা হয়। আর এই জিনই কি করে জানেন, একটা উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য বহন করে। একটা প্রাণী যেমন আপনি কালো, আপনি কালো, যে এই কালো বৈশিষ্ট্যটা কে ধারণ করে, জিন ধারণ করে। ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে এই জিন কি করে, প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য ধারণ করে। এরপর দিয়ে আপনার যেটা হচ্ছে আপনার মানে চুলের কালার সাদা, এই যে এই বৈশিষ্ট্যটা কে ধারণ করেছে, আপনার জিন ধারণ করেছে। সো জিন আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে থাকে। জিন কি করে বলেন তো, আমাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ধারণ করে থাকে, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ধারণ করে থাকে। তো দেখেন, এইটা আমরা বুঝেছি। এখন অর্থাৎ প্রাণী বা উদ্ভিদের বিকাশ কিভাবে হবে, তার আকৃতি কেমন হবে, সে দেখতে কালো হবে, সাদা হবে, লম্বা হবে নাকি খাটো হবে, এগুলো সব ডিএনএ সিকোয়েন্সের মধ্যে সংরক্ষিত থাকে। এই ডিএনএ সিকোয়েন্সটার মধ্যে সংরক্ষিত থাকে, বা এগুলো প্রত্যেকটা যেটা হচ্ছে কে বহন করে থাকে, এই টাইপের বৈশিষ্ট্যগুলো জিন বহন করে থাকে। তো দেখেন আমরা কিন্তু মানুষরা অনেক অনেক কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি হয়েছে। সো এই যে কোষ যেটা আছে, এই কোষই হচ্ছে উদ্ভিদের ক্ষুদ্রতম একক। উদ্ভিদ বা প্রাণীর ক্ষুদ্রতম একক কি বলেন তো, কোষ। উদ্ভিদ বা প্রাণীর ক্ষুদ্রতম একক কি বলেন তো, কোষ। এই কোষের ভিতরে আমাদের কি থাকে, একটা প্রাণ কেন্দ্র বা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভিতর আমাদের পেঁচানো কিছু বস্তু থাকে, যাদেরকে আমরা ক্রোমোজোম বলে থাকি। ক্রোমোজোমের মধ্যে আমাদের ডিএনএ থাকে। এই ডিএনএ এক একটি নির্দিষ্ট অংশকে আমরা জিন বলে থাকি। আর এই জিন আমাদের প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে থাকে। ওকে, সো এটাই। আমরা কয়েক দুইটা গাছ আঁকবো। ওকে, আমি গাছ আঁকতে পারি না যদিও, তবু আমরা দুইটা গাছ আঁকবো। এটা একটা ম্যাঙ্গো ট্রি। এই যেগুলো হচ্ছে আম, আম ঝুলছে, আম, আম ঝুলছে, আম, 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 চতুর্দিকে আম। কিন্তু এটা যেটা হচ্ছে, এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা উচ্চ ফলনশীল গাছ। উচ্চ ফলনশীল গাছ।
এক। 2 নাম্বার হচ্ছে এটা মাত্র 2 মাস ফল দেয়, 2 মাস ফল দেয়। 2 মাস ফল দেয়। ওকে, এখানে আমরা আরেকটা গাছ আঁকি। এই যে দেখেন আরেকটা গাছ আঁকলাম, এটা আমাদের আম গাছ। এটাও কি বলেন তো? আম গাছ। এটাও আম গাছ, ওইটাও আম গাছ। বাট এই যে আম গাছটা যেটা হচ্ছে, এই গাছটা আমি আঁকলাম। লেট মি ড্র। আমাকে আঁকতে দেন এখানে। কিন্তু এই গাছটার মধ্যে দেখেন মাত্র 3টা আম ঝুলছে, 3টা আম ঝুলছে, মাত্র 3টা আম ঝুলছে। মানে এই গাছটা হচ্ছে আপনার কম ফলনশীল। চিত্রটা আঁকতে পারেন আপনি, আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন বা আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা আপনি ফিল করতে পারবেন। এটা কম ফলনশীল, এটা খুবই কম ফলনশীল। কিন্তু এটা একটা গুণ আছে, এটা হচ্ছে 12 মাসই ফল দেয়, 12 মাস লাগাতার ফল দেয়। ঠিক আছে, এটা কি করে? 12 মাস লাগাতার ফল দেয়। ওকে, 12 মাস কি করে লাগাতার ফল দেয়। সো একটু দেখেন, একটা গাছ আঁকলাম এখানে, 1 নাম্বার গাছ, 2 নাম্বার গাছ। ওকে, সো এই গাছের বৈশিষ্ট্য কি বলেন তো? এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ ফলনশীল কিন্তু 2 মাস ফল দেয়। আমি খুব আপসেট হয়ে গেলাম যখনই আমি দেখলাম যে উচ্চ ফলনশীল। আমি বললাম যে ইয়েস, আই নিড উচ্চ ফলনশীল গাছ, ও মাই গড। সো এটা দেখে আমি হ্যাপি হয়ে গেলাম। কিন্তু দুঃখজনক ম্যাটার হচ্ছে যখনই বললো যে 2 মাস ফল দেয়, তখনই আমি স্যাড হয়ে গেলাম। ঠিক আছে, এখানে দেখেন, এখানে এটা যখন বললো কম ফলনশীল, তখন আমি স্যাড হয়ে রইলাম। কিন্তু যখনই শুনলাম সে 12 মাস লাগাতার ফল দেয়, তো আমি কি করলাম? আমি হ্যাপি হয়ে গেলাম। সো ইন দ্য সেম ওয়ে, এই গাছগুলোকে আমার এমনভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘটাতে হবে গাছগুলোর মধ্যে, বা আমাকে এমন টাইপের একটা মানে উদ্ভিদ ক্রিয়েট করতে হবে যাতে সবসময় কৃষকের মুখে এরকম হাসি থাকে বা স্মাইলি থাকে। কৃষকরা অলওয়েজ চাবে উচ্চ ফলনশীল গাছ, কৃষকরা অলওয়েজ চাবে যেটা হচ্ছে 12 মাস লাগাতার আমাকে ফল দেয় এমন টাইপের গাছ, তাহলেই কৃষকের মুখে হাসি থাকবে। কিন্তু 2 মাস ফল দেয়, এটা যেটা হচ্ছে কৃষকরা তেমন একটা প্রফিট গেইন করতে পারে না। কম ফলনশীল কৃষকরা কোনো প্রফিট গেইন করতে পারে না, তারা আনহ্যাপি আনহ্যাপি থাকে যায়। তো এই জন্য আমাদের যে বিশেষজ্ঞ টিম আছে বা বিজ্ঞানীরা আছে, তারা যেটা করেছে, এই উচ্চ ফলনশীল বৈশিষ্ট্যটাকে এবং 12 মাস লাগাতার যে ফল দেয় এই বৈশিষ্ট্যটাকে, এই দুটা বৈশিষ্ট্যকে একত্র করে এমন একটা উদ্ভিদ বানিয়েছে। এটার বৈশিষ্ট্য নিয়েছে, এটার বৈশিষ্ট্য নিয়েছে, নিয়ে যেটা হচ্ছে এটার থেকে 2 মাস ফল দেয় কম, মানে কম ফলন, মানে যেটা হচ্ছে 2 মাস ফল দেয় এই বৈশিষ্ট্যটাকে বাদ দিয়েছে। আর এখানে কম ফলনশীল এটাকে বাদ দিয়েছে, বাদ দিয়ে এমন একটা গাছ তৈরি করেছে যেটা কিনা উচ্চ ফলনশীল এবং 12 মাস লাগাতার ফল দেয়। আরো যদি নর্মালাইজ করি তাহলে একটা জিনিস দেখেন, আমি এখানে একটা জিনিস আঁকবো। এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই অংশটার আমরা একটা নাম দিব। আপনারা খাতায় উঠান আমার সাথে সাথে, মজা পাবেন। ওকে, এই অংশটা আছে যেটা কিনা একটু দেখতেই পাচ্ছেন লাল। আরো একটা অংশ দেখতে পাচ্ছেন এই লালের সাথে আটকানো অবস্থায় আছে একটা নীলচে কালার। ওকে, ওকে, এই লাল কালারটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে এটা উচ্চ ফলনশীল। ঠিক আছে, আর এই নীল কালারটা রিপ্রেজেন্ট করে যে, বা কালচে কালার যেটা দেখতে পাচ্ছেন, এটা 2 মাস ফল দেয়। সো আমি কোনো সময় 2 মাস ফল দেয় এই জিনিসটাকে আমি চাবো না। আমি 2 মাস ফল দেয় এই জিনিসটাকে আমি চাবো না। কম মানে ভাই 2 মাস মাত্র আমার পোষাবে না, আমার 12 মাস লাগবে। উচ্চ ফলনশীল আমার যেটা হচ্ছে এই লাল অংশটা লাগবে, এটা আমার লাগবে। কিন্তু এখানে যে 2 মাস ফল দেয় এই অংশটা আমার লাগবেই না ভাই, এটা কেন রাখবো? আর এখানে এটাকে আমরা যেটা হচ্ছে একটু রিপ্রেজেন্ট করি, এখানে দেখেন 12 মাস লাগাতার ফল দেয়। সো 12 মাস লাগাতার ফল দেয়, এটাকে আমি বেগুনি বেগুনি কালার দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, লেটস এরকম বেগুনি অংশ দিয়ে রিপ্রেজেন্ট করলাম যে এটা লাগাতার ফল দেয়। সো একটা অংশ, এই গাছের একটা অংশ যেটা হচ্ছে লাগাতার যেটা ফল দেয়, ওই অংশটাকে আমি বেগুনি কালার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কোন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি? বেগুনি কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, ভালো কথা। সো এটা আমাকে লাগাতার ফল দেয়, 12 মাস লাগাতার ফল দেয়, এইটাকে আমরা বেগুনি অংশ দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর কম ফলনশীল এটাকে আমরা এখন সবুজ কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সবুজ কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। লেটস এরকমই ধরে নেন যে এটা একটা
উদ্ভিদের কি বলবো ডিএনএ এর কোনো একটা অংশ যেটা কিনা আলটিমেটলি এই উদ্ভিদটা বৈশিষ্ট্যগুলিকে ধারণ করছে। উদ্ভিদের কি করছে? বৈশিষ্ট্যগুলিকে ধারণ করছে। এই উদ্ভিদের বৈশিষ্ট্য এই লাল অংশ দিয়ে বোঝাচ্ছে এটা উচ্চ ফলনশীল। আর এখানে কালো টাইপের একটা অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা বোঝাচ্ছে এটা 2 মাস ফল দেয়। আমার এই 2 মাস ফল দেয় এই জিনিসটা লাগবে না, আমার লাগবে হচ্ছে 12 মাস ফল দেয়। তো আমি কি করবো? এটাকে কেটে ফেলবো, এটাকে কেটে ফেলে দিব। আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এটা কম ফলনশীল, কম ফলনশীল অংশটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছি? সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। কম ফলনশীল এই জিনিসটাকে আমরা কি কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি? সবুজ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা যেটা করব এই কম ফলনশীল এই জায়গাটা আমার লাগবে না, আমি এটা কেটে ফেলে দিব। কিন্তু আমার 12 মাস লাগাতার ফল দেয় এই অংশটাকে আমি কি করব? এই অংশটাকে আমি নিব। সো আসেন আমরা কাটাকাটি করি। আমরা কাটাকাটি করে কি করব বলেন তো? আমি কি বাদ দিব? এটা 2 মাস মানে ফল দেয়, এটাকে কেটে ফেলবো, এটা আমার দরকার নেই, এটাকে বাদ দিব। সো আমরা এটাকে একটা যেটা হচ্ছে কোনো একটা আণবিক কাঁচি দিয়ে এটাকে কাটবো, দুইটাকে এই মাঝখান বরাবর কাটবো। কাটার ফলে আমাদের যেটা হচ্ছে একটা লাল অংশ এরকম আসবে, একটা লাল অংশ। ওকে, আর একটা কি হবে বলেন তো? একটা এই যে কালো টাইপের একটা অংশ, এই দুইটা অংশ আমাদের আলাদা হয়ে যাবে। তাকায়া থাকেন কি করি, জাস্ট তাকায়া থাকেন, ফিল করতে পারবেন। আমরা এটা কেটে ফেললাম, আমরা এটা কেটে ফেললাম, কেটে আলাদা করে ফেললাম। এই যে এই কালো অংশটা যেটা এটা 2 মাস ফল দেয়, এটা আমার লাগবে না, এটা খারাপ বৈশিষ্ট্য, এটা আমার লাগবে না। ওকে, এটা আমাদের লাগবে না। আমাদের লাগবে কোনটা বলেন তো? সে উচ্চ ফলনশীল। এই যে লাল অংশটা আমাদের লাগবে, লাল অংশটা হচ্ছে সে উচ্চ ফলনশীল, এটা ইন্ডিকেট করে উচ্চ ফলনশীল, এটাকে ইন্ডিকেট করে লাল অংশটাকে। আমাদের এটা লাগবে, আমাদের এটা লাগবে না। এটা ফালাইয়া দেন, ফালাইয়া দেন চিপাই নিয়ে। এটাকেও আমরা আলাদা করি। আসেন এই যে সবুজ অংশটা কি বলেন তো? সবুজ অংশ, সবুজ অংশটা ছিল আমাদের কম ফলনশীল। কম ফলনশীল আমাদের লাগবে না, ক্রস দিয়ে দিলাম, এটাকে আমরা ফেলে দিব। আর এই মাথায় বেগুনি যে অংশটা আছে, বেগুনি অংশটা এই আমরা আলাদা করেছি আর কি, ঠিক আছে? দুইটাকে কেটে আলাদা করেছি। এই যে বেগুনি অংশটা, বেগুনি অংশটা কি করে বলেন তো একটু প্রত্যেকে? বেগুনি অংশটা কি করে? কেটে আলাদা করলাম প্রত্যেককে। বেগুনি অংশটা হচ্ছে আমাকে 12 মাস লাগাতার ফল দেয়। তো আমি অবভিয়াসলি 12 মাস লাগাতার যে অংশটা ফল দেয় ওইটাকেই নিব। আর যেটা হচ্ছে যেটা আমার উচ্চ ফলনশীল সেই অংশটাকে নিব। সো এই অংশটা আর এই যে 12 মাস লাগাতার মানে ফল দেয়, এই দুইটা অংশকে আমরা এখন কানেক্ট করব। সো এখান থেকে আমি টেনে এটাকে আনলাম, এখান থেকে টেনে এটাকে আনলাম, এনে এখন আমি কি করব? লালটার সাথে বেগুনিটাকে কানেক্ট করব। সো লাল ছিল এইটা, এন্ড বেগুনি ছিল আমাদের কোনটা বলেন তো? এইটা ছিল আমাদের বেগুনি অংশ। সো আমরা যে এরকম ডিএনএ কেটে কেটে, ঠিক আছে, দুই সাইডের দুটো ডিএনএ কেটে একের সাথে একটার সাথে আরেকটাকে এভাবে কানেক্ট করলাম, এটাকে আপনার বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে, আমি আবার আপনাকে একটা জিনিস বলি, একটা গাছ আছে, এটার একটা বৈশিষ্ট্য, এটা উচ্চ ফলনশীল, আমার এই বৈশিষ্ট্যটা লাগবে, কিন্তু এটা 2 মাসই ফল দেয়, এটা আমার লাগবে না। আমার উচ্চ ফলনশীল অংশটা লাগবে, কিন্তু 2 মাসই ফল দেয়, এই অংশটা লাগবে না। আমরা কি করলাম? এটা কাটলাম, কেটে এই উচ্চ ফলনশীল ভালো অংশটাকে আলাদা করে রাখলাম। আর 2 মাসই ফল দেয় এটাকে বাদ দিয়ে দিলাম, এটা খারাপ বৈশিষ্ট্য। এখানে দেখেন আরেকটা গাছ আছে, এটা কম ফলনশীল, এই অংশটা আমার লাগবে না, মানে সবুজ অংশটা আমার লাগবে না। আর এটা 12 মাস লাগাতার ফল দেয়, আমার এই অংশটা লাগবে, এই বেগুনি অংশটা লাগবে, লাগাতার যেটা ফল দেয় এই অংশটা লাগবে। আমার এই যে উচ্চ ফলনশীল অংশ এটা ভালো অংশ, আর 12 মাস লাগাতার ফল দেয় এটা ভালো অংশ, এই দুটো অংশকে আমরা আলাদা করে দুইটা গাছ থেকে পৃথক পৃথক ভাবে কেটে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা কি করেছি? এই ভালো বৈশিষ্ট্য যেগুলো আছে, উচ্চ ফলনশীলের বৈশিষ্ট্য লালটা, তারপর এই যে বেগুনিটা 12 মাস লাগাতার ফল দেয়, এই দুটো অংশকে একত্রে কানেক্টেড করে দিয়েছি। ডিএনএ এই দুটো অংশকে একত্রে কানেক্টেড করে দিয়েছি। কানেক্ট করার ফলে আমরা যে নতুন একটা উচ্চ ফলনশীল এবং 12 মাসই লাগাতার ফল দেয় এই টাইপের বৈশিষ্ট্যের, ভালো বৈশিষ্ট্যের একটা ডিএনএ পেয়েছি, নতুন ডিএনএ বা কম্বিনেশন বা সমন্বয় করে একটা যে ডিএনএ পেয়েছি, এটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলে থাকি। এবার এই ডিএনএটাকে আপনি যেটা হচ্ছে কোষের মধ্যে স্থাপন করবেন, নিউক্লিয়াসে স্থাপন করবেন, এবং কোষের সংখ্যা বাড়াবেন। কোষের সংখ্যা যত বাড়বে একটা দেহ তত তাড়াতাড়ি ক্রিয়েট হবে, ঠিক আছে? এবং যেই দেহটা ক্রিয়েট হবে বা যেই গাছের বডিটা ক্রিয়েট হবে ওইটা কি লাল, লাল মানে হচ্ছে উচ্চ ফলনশীল, এবং বেগুনি, বেগুনি মানে হচ্ছে 12 মাস লাগাতার ফল দেয়, এরকম একটা ভালো বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা গাছ ক্রিয়েট হবে। তো এইভাবে আমরা যে কাটাকাটি করে এভাবে একটা যে রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা একটা ভালো বৈশিষ্ট্য সম্পন্ন একটা গাছ ক্রিয়েট করলাম বা উদ্ভিদ ক্রিয়েট করলাম, এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আপনি তার জেনেটিক্স এর মধ্যে পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। তার জেনেটিক্স এর মধ্যে ছিল উচ্চ ফলনশীল 2 মাসই ফল দেয়, আর এখানে জেনেটিক্স এর মধ্যে ছিল কম ফলনশীল 12 মাস লাগাতার ফল দেয়, কিন্তু আপনি দুজন থেকে দুইটা ভালো ভালো বৈশিষ্ট্য নিয়ে এনে তাকে কি করেছেন? কানেক্ট করে নতুন একটা জেনেটিক্স এর একটা উদ্ভিদ ক্রিয়েট করে ফেলেছেন। সো দিস ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে
ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বলে থাকি? কনসিডার দ্যাট আপনি কি করলেন, এই যে এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে 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 দেখেন, আপনি কি করলেন, আপনি এই যে দুইটা জীবেরই ডিএনএ অংশ কাট ডাউন করলেন, কাট ডাউন করে এই যে এখানে যে জীবটা ছিল ওর নীল অংশের সাথে কি করেছেন, লাল অংশটাকে কানেক্ট করে দিয়েছেন। অর্থাৎ আমি এটা বলতে পারি কোনো একটা জীব থেকে আপনি একটা নির্দিষ্ট জিন বহনকারী বা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী একটা জিনকে আপনি আলাদা করেছেন, ঠিক আছে, আলাদা করে অন্য একটা জীবের দেহে সেটাকে স্থাপন করে দিয়েছেন। দেখেন আপনি সবুজটাকে সরিয়ে এই লালটাকে স্থাপন করে দিয়েছেন, এই সবুজটাকে সরিয়ে আপনি লালটাকে স্থাপন করে দিয়েছেন। এই ঘটনাটাকে আমরা যে ঘটিয়েছি এটাকে কি বলা হয়, পুরোটা ঘটনাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরিকৃত যে নতুন ডিএনএটা আছে এটাকে আপনি রিকম্বিনেন্ট ডিএনএ রাখবেন। ওকে, খুব নরমাল। দেখেন ডেফিনিশনটা দেখেন, কোন জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ, ওই যে ভালো ডিএনএটা খণ্ডটা, এটাকে পৃথক করে ভিন্ন আরেকটা জীবের মধ্যে আপনি যে স্থানান্তর করেছেন সেই কৌশলটাকে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। ঠিক আছে, কি বলা হয় সেটাকে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। এইটা হচ্ছে আপনার কতে আসে, কতে আসে। মুখস্থ করতে হয়? হয় না তো ভাই, মুখস্থ করতে হয় না। জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা জিএম বলা হয়, বা জেনেটিক ম্যানিপুলেশনসও বলা হয়। সো এটা একটু খাতায় উঠান প্রত্যেকে। এখানে মুখস্থ করতে হয়েছে কিছু, আমরা ওইখান থেকে যেটা হচ্ছে ডিএনএ দুইটা অংশ, দুইটা গাছ থেকে দুইটা দুইটা অংশ কাট ডাউন করেছি, এবং যে ভালো ভালো অংশগুলো আছে এটা একটাকে আরেকটার মধ্যে স্থানান্তর করে দিয়েছি, বাস শেষ, দ্যাটস ইট। ওকে, নেক্সট যাই। সো এইটা এইটা হচ্ছে আপনার এক্সামে আসবে গুরুগতে। ম্যানিপুলেশন মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে পরিবর্তন করা, ঠিক আছে? ম্যানিপুলেশন মিন্স হচ্ছে আপনার পরিবর্তন করা, ঠিক আছে? সো এটা আপনার আসবে সৃজনশীল গরুর গ বা ঘোড়ার গয়। গরুর গ বা ঘোড়ার ঘয়, ঠিক আছে? এটা গরুর গ বা ঘোড়ার ঘয় আসবে আপনার। আমি কমেন্ট সেকশনটা একটু অফ করছি। কমেন্ট সেকশনটা অফ করলাম, এবং যেটা হচ্ছে আমি এটা একটু বোঝানো ট্রাই করি। দেখেন আপনাকে এখানে বলেছে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ, ঠিক আছে? এই ধাপটাকে এখন আপনাকে লিখতে হবে। রিকম্বিনেন্ট ডিএনএটা কিভাবে তৈরি হয় এটা ধাপে ধাপে আপনাকে লিখতে হবে। সো আপনাকে প্রথমে ডিএনএ গুলি, রিকম্বিনেন্ট ডিএনএ কি বলেন তো? অর্থাৎ নতুন ডিএনএ আপনি কাটাকাটি করে নতুন একটা যে ডিএনএ তৈরি করবেন ওইটাই হচ্ছে আপনার রিকম্বিনেন্ট ডিএনএ। আপনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং খাটিয়ে যে নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা উন্নত জাতের একটা ডিএনএ তৈরি করবেন ওইটাই হচ্ছে আপনার কি বলেন তো, রিকম্বিনেন্ট ডিএনএটা। ওকে, সো আপনি কোন দুইটা ডিএনএ কাটাকাটি করতে চাচ্ছেন সেই ডিএনএ গুলিকে নির্বাচন করতে হবে। সেই ডিএনএ গুলি কি করতে হবে? নির্বাচন করতে হবে, ডিএনএ গুলিকে নির্বাচন করতে হবে। লেটস আমি এখানে এই যে এরকম একটা অংশ নিলাম, এটা একটা ডিএনএ নিলাম, এটা একটা ডিএনএ একটা ধরে নেন সিকোয়েন্স, বা এটা ডিএনএ না, ধরে নেন যে এতটুকু একটা কিছু একটা অংশ নিলাম। ওকে, এটা একটা বৈশিষ্ট্য, সবুজ এই যে বেগুনিটা একটা বৈশিষ্ট্য আর লালটা একটা বৈশিষ্ট্য। ওকে, আর এখানে দেখেন এখানে আমাদের একটা আছে ব্যাকটেরিয়াম, এগুলো আপনাদের এত কিছু বুঝতে হবে না। ধরে নেন যে আমাদের আরেকটা বৈশিষ্ট্য সমৃদ্ধ কিছু একটা নিলাম, লেটস আমরা এখানে একটা নেই এই কালারের, এই যে ধরে নেন যে আরেকটা এরকম কিছু ডিএনএ টাইপের কিছু একটা নিলাম। ওকে, দ্যাটস ইট। সো আমরা বেসিক্যালি এগুলি কি কোনো একটা দেহ থেকে তো নিয়েছি। সো এটা ধরে নেন যে এরকম একটা দেহ থেকে আমরা এরকম একটা ডিএনএ অংশ কালেক্ট করে নিয়েছি। এখানে আরেকটা দেহ থেকে আমরা কি করেছি বলেন তো, আরেকটা ডিএনএ অংশ কালেক্ট, মানে যেটা হচ্ছে কি করে নিয়েছি আর কি, একটা ডিএনএ নিয়েছি। সো দেখেন এবার ডিএনএ বাহক নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি কোনটার মধ্যে বেসিক্যালি ডিএনএটাকে সেট করবেন। কারণ আপনি যেটা হচ্ছে কাটাকাটি করলেন, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলেন, ডিএনএ তৈরি করে তো আপনি ফালায় রাখতে পারবেন না। সাপোজ ধরে নেন যে আপনি এখান থেকে এতটুকু অংশ কাট করলেন, এটাকে নিয়ে এখানে জোড়া লাগালেন, জোড়া লাগানোর পর আপনি এটাকে কোন দেহটার মধ্যে সেট করবেন, এই প্রথম দেহতে সেট করবেন নাকি দ্বিতীয় দেহতে সেট করবেন, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। সো ডিএনএ বাহক নির্বাচন করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে দুইটা দেহ থেকে ডিএনএ নির্বাচন করতে হবে। 2 নাম্বার, আপনি কোথায় ডিএনএটাকে এরকম রিকম্বিনেন্ট ডিএনএ রূপান্তর করার পর আপনি কোন দেহের মধ্যে এটাকে স্থাপন করবেন সেই বাহককে নির্বাচন করতে হবে। আপনি কার মধ্যে এটাকে যেটা হচ্ছে সেট করে দিবেন, বা কে এই বৈশিষ্ট্যটা বহন করবে বা নতুন ডিএনএটাকে বহন করবে, সেই বহনকারী যেটা হচ্ছে আপনার বডিটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে দুটো বহনকারী এই যে ধরে নেন যে আমি এখানে একটা আঁকলাম যে এ বহন করবে।
ধরে নেন যে এরকম একটা দেহ, এটার ভিতরে যেটা হচ্ছে হলুদ ডিএনএটা ছিল বা প্লাজমিডটা ছিল, প্লাজমিডটা ছিল বা ডিএনএটা ছিল, খুব নরমাল বিষয়। হ্যাঁ, সে হচ্ছে আমাদের ইন ফিউচার এই বৈশিষ্ট্যগুলি বহন করবে। ওকে, সে বহন করবে বা সে বাহক। আমরা বাহক নির্বাচন করে দিয়েছি, একে বহন করাবো। ওকে, তারপর আমরা কি করবো, ডিএনএ খণ্ড কর্তন করব, ডিএনএ খণ্ডগুলো কেটে ফেলবো। তো দেখেন আমরা এখান থেকে এই যে লাল অংশকে কেটে এখান থেকে আমরা যেটা হচ্ছে এই বেগুনি অংশটাকে বের করলাম। এই যে দেখেন বেগুনি অংশটাকে আমরা বের করে নিয়ে আসলাম। ওকে, কেটে ফেলেছি, ডিএনএ খণ্ড কর্তন করে ফেলেছি। আর এই যে হলুদ যে টাইপের একটা কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা অংশ কেটে ফেলবো। আমরা একটা কি করব, একটা অংশ কেটে ফেলবো। এই যে দেখেন আমরা একটা অংশ কেটে ফেললাম, একটা হলুদ অংশ কেটে ফেললাম। এই যে এই অংশটা কেটে আমরা আলাদা করে ফেললাম। করার পর এখন আমরা যেটা করছি, এই হলুদ অংশটাকে ফেলে দিচ্ছি। ধরে নেন এই হলুদ অংশটা খারাপ ছিল, এটাকে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর আমরা কি করব বলেন তো, খণ্ড কর্তন করলাম, খণ্ডনগুলো কর্তন হয়েছে, যে কেটে ফেলেছি। কেটে ফেলার পর এই এই যে অংশটা দেখতে পাচ্ছেন বেগুনি, এটাকে এখানে সেট করে দেব। সো আসেন সেট করি। যদি সেট করে দেই তাহলে কিভাবে হবে বলেন তো, একটু দেখেন। এই যে এটাকে এনে এটার মধ্যে সেট করে দিলাম। দেখেন একটু প্রত্যেকে একটু মনোযোগ দেন। এই যে দেখেন আমাদের নতুন ডিএনএটা তৈরি হয়ে গেল। আমাদের একটা কি ছিল, আমাদের বেসিক্যালি দুইটা দেহ থেকে দুইটা ডিএনএ নিলাম। ঠিক আছে, দুইটা দেহ থেকে দুইটা ডিএনএ নিলাম। এখানে আরেকটা ধরে নেন যে দেহ আছে, এই একটা দেহ থেকে আমরা এই ডিএনএটা পেয়েছি, আরেকটা দেহ থেকে এই ডিএনএটা পেয়েছি। পাওয়ার পর আমরা এবার ডিএনএর বাহক নির্বাচন করছি, যে কোনটার মধ্যে আমরা নতুন ডিএনএটাকে সেট করব। আমি বললাম যে এটার মধ্যে আমরা যেটা হচ্ছে আমরা নতুন ডিএনএটাকে সেট করব। সো আমরা কি করলাম, এখান থেকে ডিএনএ অংশগুলো প্রথমে বাহক নির্বাচন করে ফেললাম, এরপর ডিএনএ খণ্ড কাট করলাম, এতটুকু অংশ কেটে ফেললাম, আর এটারও এতটুকু অংশ কেটে ফেললাম। কেটে ফেলার পর এই যে আমাদের যে বেগুনির অংশটা আছে, এটাকে এটার মধ্যে স্থাপন করে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে নতুন আরেকটা ডিএনএ, এই ডিএনএটাকে এখানে স্থাপন করে দিলাম। আমাদের নতুন ডিএনএ বা দুইটা ডিএনএ কম্বিনেশনে নতুন একটা ডিএনএ ক্রিয়েট হলো। ঠিক আছে, যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলে থাকি। এটা কি বলেন তো, খণ্ডকৃত ডিএনএটাকে প্রতিস্থাপন করে আমরা এটা কি পেয়েছি, এটা পেয়েছি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএ যখনই জোড়া লেগে যাবে তখনই এটা হয়ে যাবে কি বলেন তো, আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ। এবার রিকম্বিনেন্ট ডিএনএটা যে আমরা পেয়েছি, এটাকে আমরা কি করবো জানেন, অর্থাৎ যাকে যাকে আমরা বহনকারী বা বাহক নির্বাচন করেছিলাম, ওই বাহকের দেহের মধ্যে আমরা কি করে দিব, এই ডিএনএটাকে স্থাপন করে দিব। পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থাপন করে দিব। ঠিক আছে, পোষক দেহে আমরা এখন কি করবো, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থাপন করে দিব। এই পোষক দেহটা ছিল এরকম টাইপের একটা। এখন আমরা নতুন ডিএনএ যেটা তৈরি করেছি, এটাকে স্থাপন করে দিব। এটা কি করবো বলেন তো, এটাকে স্থাপন করে দিব, নতুন ডিএনএটাকে আমরা এখানে স্থাপন করে দিচ্ছি। জাস্ট তাকায়া থাকেন, এরপর আমি বুঝাই দিচ্ছি, ওয়েট করেন। এই নতুন ডিএনএটাকে আমরা পোষক দেহের মধ্যে বা বহনকারী যে দেহটা আছে ওটার মধ্যে স্থাপন করে দিলাম। এটা তো শুধুমাত্র একটা, এটা কি বলেন তো, একটা মাত্র কোষ নিয়ে আমরা কথাবার্তা বলেছি। কিন্তু একটা কোষের সমন্বয়ে তো আপনার একটা দেহ তৈরি হবে না। আপনাকে কি করতে হবে, এই সংখ্যাটা বাড়াতে হবে, হাজার হাজার কোষ বানাতে হবে, হাজার হাজার কোষের সমন্বয়ে একটা দেহ ক্রিয়েট হবে। তো এই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি এবং তা মূল্যায়ন করে রাখতে হবে, এবং তা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রপার ভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। দেখেন আমাদের ডিএনএ নির্বাচন করতে হলো দুইটা দেহ থেকে। এখানে একটা দেহ আছে ধরে নেন, এটা থেকে একটা ডিএনএ কালেক্ট করলাম। এখানে আরেকটা দেহ আছে, ধরে নেন যে এখানে একটা আর দেহ আছে, এখান থেকে আমরা একটা ডিএনএ কালেক্ট করলাম। করার পর আমরা ডিএনএ কালেক্ট করার পর আমরা এবার চিন্তা করতেছি কোন দেহটা বহন করবে, এই নতুন ডিএনএ কোন দেহ বহন করবে। আমি বললাম যে এই দেহটা বহন করবে, লেটস এই দেহটা বহন করবে। সো আমরা ডিএনএ বাহক নির্বাচন করেছি। এবার ডিএনএ খণ্ড কর্তন করলাম, এখান থেকে আমরা এই বেগুনি অংশটাকে কাট করে ফেলে দিলাম, আর এখানে এই হলুদের একটা অংশ কাট করে ফেলে দিলাম। ঠিক আছে, করার পর আমরা কি করলাম, এই বেগুনি অংশটাকে এই যে হলুদ যেটা আছে এটার মধ্যে এইখানে স্থাপন করে দিলাম। এই যে নতুন যে ডিএনএটা তৈরি হলো, এটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বলে থাকি। সো খণ্ডনকৃত ডিএনএটাকে কর্তন করেছি। কর্তন করার পর আমরা ডিএনএটাকে প্রতিস্থাপন করে দিয়েছি। প্রতিস্থাপন করার পর যে নতুন ডিএনএটা পাচ্ছি, এটাকে আপনারা রাখবেন রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএটা তো আপনি এখন কি করতে হবে বলেন তো, আপনি যে যাকে বহন করাতে চাচ্ছেন বা পোষক দেহ চাচ্ছেন, ওই পোষক দেহের মধ্যে এটাকে সুন্দর করে স্থাপন করে দিবেন। আমরা বাহক দেহ কোনটা বলেছিলাম, একে। সো পোষক দেহকে কি করবেন, স্থাপন করে দিবেন। তো স্থাপন করার পর এখন একটা কোষ তো যেটা হচ্ছে আপনার একটা গাছ তৈরি করে ফেলবে না, আপনাকে আস্তে আস্তে কি করতে হবে,
এই রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, নতুন নতুন কোষ তৈরি করতে হবে, কোষের সংখ্যা বাড়াতে হবে এবং একটা কমপ্লিট উদ্ভিদ দাঁড় করাতে হবে। সো এটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ধাপসমূহ, যেটা গরুগতে আপনি লিখলে এভাবে যেভাবে চিত্র এঁকে দিয়েছে এভাবে লিখলে আপনি এটা খুব ভালো মার্কস পাবেন। ওকে, সো ধরে নেন যে আমাদের ফার্স্ট ধাপ হচ্ছে ডিএনএ গুলো নির্বাচন, দুইটা দেহ, এখানে একটা দেহ আছে। সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ, ঠিক আছে, দুইটা দেহ কালেক্ট করলাম। এরপর কে বহন করবে তাকে নির্বাচন করতে হবে। এরপর দিয়ে আমাদের কি করতে হবে, ডিএনএ খণ্ডগুলোকে কর্তন করতে হবে। এরপর কাটার পর আমার ডিএনএ খণ্ডটাকে প্রতিস্থাপন করতে হবে। এরপর আমরা কাকে বহন করবে এটা বলেছিলাম, ওই বহনকারী কোষটার মধ্যে এই জিনিসটা রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থাপন করে দিতে হবে, ঠিক আছে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে স্থাপন করে দিতে হবে। এবার এই যে আমাদের যে নতুন রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ যে কোষটা আছে, এই কোষের সংখ্যা আস্তে আস্তে বাড়াতে হবে এবং এটাকে মূল্যায়ন করতে হবে। দ্যাটস ইট। এটা আপনার এমসিকিউতে, এখান থেকে একটা এমসিকিউ প্রতি বছর যে কোনো বোর্ডের মধ্যে আসবে। এক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন ইউজ করা হয়? আপনারা যে হাইব্রিড জাতের উদ্ভিদগুলো দেখেন, এগুলি কি বলেন তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা, এবং এগুলোর গুণাগুণ বৃদ্ধি করার জন্যই, মান গুণাগুণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। সো শস্যের গুণাগুণ বৃদ্ধি করার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপাদনের ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। শস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং যেটা হচ্ছে শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। ট্রান্সজেনিক ফসল আবিষ্কার বা বিভিন্ন ধরনের ধান তৈরি করার ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। ইনসুলিন উৎপাদনে, ডায়াবেটিসের যে ইনসুলিন আছে এটা উৎপাদনে আমরা ইকোলি ব্যাকটেরিয়া ব্যবহার করে থাকি। এছাড়াও উন্নত মানের ফসল উৎপাদন, রোগের চিকিৎসা, হরমোন তৈরি, ভাইরাস নাশক, মৎস্য উন্নয়ন, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, টিকা ও জ্বালানি তৈরি, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, পরিবেশ সুরক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। এখান থেকে আপনি একটা এমসিকিউ পাবেন, নাহিদা শেষ লাইন কি বুঝেন নাই আগেরটা বলেন, আপনি বলেন। আপনার যে এত বড় শরীরটা আছে, ঠিক আছে, এই শরীরটা তো আপনার এভাবে তৈরি হয় নাই, ঠিক না? আপনার লক্ষ কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি হয়েছে। সো আমরা একটা কোষের ভিতরে একটা ডিএনএ নিয়ে কাজ করেছি, কিন্তু আমার তো একটা কোষ দেওয়া হবে না, আমার কি করতে হবে, আপনার বডিটা ক্রিয়েট করতে আমাকে কোটি কোটি কোষ বাড়াতে হবে। সো এই নতুন যে ডিএনএ তৈরি করেছি, এই ডিএনএ এর সংখ্যা আস্তে আস্তে বাড়াতে হবে যাতে একটা কমপ্লিট বডি ক্রিয়েট হয় বা একটা শরীর ক্রিয়েট হয়ে যায়। ওকে, সো এগুলো একটু খাতায় উঠান, ঠিক আছে। সো দেখেন, শস্যের গুণাগুণ বৃদ্ধি করার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। শস্য থেকে নতুন উপাদান উৎপাদনের জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। পরিবেশ থেকে বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। ট্রান্সজেনিক ফসল আবিষ্কারের ক্ষেত্রে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। ইনসুলিন উৎপাদনে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে থাকি। তারপর উন্নত মানের ফসল উৎপাদনে, রোগের চিকিৎসা, হরমোন তৈরি, ভাইরাস নাশক, তারপর দিয়ে হচ্ছে মৎস্য উন্নয়ন, ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, টিকা ও জ্বালানি, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, তারপর হচ্ছে পরিবেশ সুরক্ষা ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করে থাকি বলেন তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে থাকি। ওকে, সো এই পেজ থেকে একটা এমসিকিউ আপনারা পাবেন। আমার কথা তো আপনারা শুনেন না, আপনি বলতে পারেন যে এত ওভার কনফিডেন্স কি হবে? আমি বলেছিলাম না যে আমি আমার পেইড কোর্সের মধ্যে ডিরেক্ট 1500-1600 এমসিকিউ কমপ্লিট করাই। সো আমি চোখ বন্ধ করে বলতে পারি যে কোনটা কোন বছর এসেছে। যেমন এইটা অনেক বছর এসেছে, এটা আসছে আপনার এমসিকিউতে। তারপর অলরেডি এটাও এসে পড়েছে এমসিকিউতে কোনো একটা বোর্ডে। ওকে, সো তিনটাই এসে পড়েছে। জিএমও এর পুনরূপ কি? ময়মনসিংহ বোর্ড, সরি এটা কি ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। সো অ্যান্সার করেন তো, দেখি আপনারা পারেন কিনা। জিএমও এর পুনরূপ কি? 35 নম্বর অ্যান্সার করেন। 5 নম্বর পয়েন্ট কি বুঝেন নাই আখি? ট্রান্সজেনিক ফসল আবিষ্কারে বিভিন্ন ধরনের ধান তৈরি করা হয়। ট্রান্সজেন্ডারের নাম শুনেছেন? ট্রান্সজেন্ডার কি করে? বেটা বেটি কনভার্সনস। সো ইন দ্য সেম ওয়ে, আমি যে একটা ধান গাছের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আরেক ধান গাছের মধ্যে অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। সো এটার ফলে যে নতুন উদ্ভিদটা তৈরি হচ্ছে, এটাকে আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ ডাকছি বা ট্রান্সজেনিক ক্রপ ডাকছি। ওকে, এবার বুঝবে। পোলাপান এমনি বুঝে না, কিন্তু যেটা হচ্ছে তাদেরকে যেটা হচ্ছে উৎকৃষ্ট এক্সাম্পল দিলে তারা বুঝে যায়। ওকে, সো জিএমএ পুনরূপ কি? ইয়েস 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 ইয়েস, দিস ইজ ঘোড়ার ঘ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ইকুয়ালি একটা ব্যাকটেরিয়া।
ঠিক আছে, ওই ব্যাকটেরিয়া থেকে কোনোভাবে আপনার ডিএনএ অংশ কাট ডাউন করে যে আপনার জেনেটিক্যালি মডিফাইড বা বলতে পারে যে একটা রিকমেন্ডেড ডিএনএ তৈরি করে, এবং সেই ডিএনএটা আমার যেটা হচ্ছে ইনসুলিনে ব্যবহৃত হয়েছিল, এবং সেটা মানে ডায়াবেটিস রোগীদের সুগারের লেভেল নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে, ইনসুলিন। সো এটা ঘোড়া ঘর রাইট অ্যান্সার। ওকে, এখানে এটার অ্যান্সারটা ভুল দেয়া আছে, বাট এটার অ্যান্সার হবে আপনার ঘোড়ার ঘ। আমি এটা কনফার্ম শিওর। এটার অ্যান্সার কোনটা বলেন তো? ঘোড়ার ঘ, নট এর খ। এটার অ্যান্সার হচ্ছে ঘোড়ার ঘ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ঠিক আছে। সো এটা হবে ঘোড়ার ঘ রাইট অ্যান্সার। ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? এই যে আপনি যে ডিএনএ কাটাকাটি করে নতুন একটা রিকমেন্ডেড ডিএনএ তৈরি করছেন, নতুন বিন্যাস তৈরি করছেন ডিএনএ, ঠিক আছে, এটা কিসে ব্যবহার করা হয় বলেন তো? বরিশাল বোর্ড 2024-এ আসছে, অ্যান্সার করেন। প্রত্যেকে অ্যান্সার করেন। ইয়েস, ইউ আর রাইট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয়। ওকে, ডান। সো এটা কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, অ্যান্সার করেন তো দেখি আপনারা পারেন কিনা। ডিএনএ বিন্যাস আর সজ্জা কিন্তু একই কথা। কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, অ্যান্সার করেন পারেন কিনা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয় ডিএনএ এর সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে, স্বাক্ষর শনাক্তকরণে। আপনি এনসিডিবি বই না পড়লে এগুলো অ্যান্সার করতে পারবেন না। বাংলাদেশে এনসিডিবি বই যেটা হচ্ছে টিচাররা পড়ায় না, কমার্শিয়াল বই পড়াইতে পড়াইতে ফুটায় ফেলায়, কিন্তু আপনার যেটা হচ্ছে এক্সামে কিসের থেকে প্রশ্ন করবে? এইচএসসি এক্সামে আপনার এনসিডিবি বইয়ের থেকে এমসিকিউ গুলো করে দিবে, তখন আপনি পারবেন না, হা করে থাকবেন, কারণ যেটা হচ্ছে কেউ আপনাকে এনসিডিবি বইটা পড়াচ্ছে না। তো এইভাবেই স্টুডেন্টরা সুন্দর করে ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা মারা খেয়ে গিয়েছিল। নিজেকে মারা খাওয়া থেকে রক্ষা করতে চাইলে সুন্দর করে এনসিডিবি বইটা নিজে পড়া স্টার্ট করে দেন, আজকে থেকেই বইটা কিনে পড়া স্টার্ট করেন, ঠিক আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত হয় কোনটা বলেন তো? ডিএনএ সজ্জা পরিবর্তনে, বংশগতির ধারা অনুসন্ধানে। ইয়েস, একদই রাইট অ্যান্সার, একদই রাইট অ্যান্সার, ক। 37 হবে ক অ্যান্সার, ক। সো আমার দুটো কোর্স আছে, কোর্সে স্টুডেন্ট অ্যাডমিট মানে এটা একবার মানে একবার 100%। আপনি যদি চ্যালেঞ্জ করে, আমি বলতেছি, যদি এরকম কোর্স একটা অনলাইনে দেখাতে পারেন যেটার মধ্যে এনসিডিবি বই লাইন বাই লাইন মার্ক করে পড়াইতে পারে, দেখান। আপনি বর্তমানে এরকম অ্যাভেলেবেল নাই কেউ, আমি জানি, ঠিক আছে। তারপর আপনাকে 150টা সৃজনশীল সলভ করে দিবে, 1600 এমসিকিউ সলভ করে দিবে, 90+ ক্লাস ম্যাটেরিয়ালস দিবে, তারপর 80টা ক্লাস দিবে, তারপর হচ্ছে 10টা পরীক্ষা, টি শার্ট, তা আবার যেটা হচ্ছে 1250 টাকায় কেউ দিচ্ছে না। গত বছর আমাদের কোর্স ফি যেটা হচ্ছে 3600 টাকা ছিল। এই যে আহনাফ, সোহাগ যারা কিনা 100 পেয়েছিল, ওদের ব্যাচটা জিজ্ঞেস করেন 3600 টাকা ছিল, কিন্তু এখন আমাদের কোর্স ফি হচ্ছে 1249 টাকা। কোর্স নিতে চাইলে 01767333701-এ নক করে কোর্সটা নিয়ে নেবেন। সবাই না, যারা পরিশ্রমী, ধৈর্যশীল এবং যারা ভালো একটা রেজাল্ট করতে চায় তাদের জন্য আমাদের কোর্স, ঠিক আছে। আর যারা পরিশ্রমী না, ধৈর্যশীল না, স্বপ্ন দেখে না, ভালো রেজাল্ট করতে চায় না, তাদের জন্য আমাদের কোর্স না, অন্য কোথাও কোর্স কিনতে পারেন, ঠিক আছে। যারা পরিশ্রমী এবং যেটা হচ্ছে যারা ধৈর্যশীল এবং সাকসেস চায় এবং আমাকে একটা রেজাল্ট দিতে পারবে, তাদের জন্য হচ্ছে আমার কোর্সটা, ঠিক আছে। 01767333701, এটা এইচএসসি 25 এবং 26 উভয় করতে পারবে। ওকে, এন্ড এই মাথায় যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এনসিডিবি বইটা দাগায় পড়াবো না। আমি 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 জানবো যে আপনি এনসিডিবি বই দাগায় শিখে ফেলেছেন, এবং যেটা হচ্ছে আপনার একটা রিভিশন দরকার, আপনি সবকিছু পারেন, এই টাইপের একটা কোর্স আমাদের আছে। সো এই কোর্সের প্রাইসটা আজকে বাড়া কথা ছিল, কিন্তু আজকে ভার্সিটি থেকে আসার পর আমি এত টায়ার্ড ছিলাম, মানে আমি যেটা হচ্ছে নতুন একটা ব্যানার ক্রিয়েট করতে পারিনি। ইনশাল্লাহ কালকে করে দিয়ে দিব আপলোড করে। 15টি ক্লাস, এটা রিভিশন কোর্স 25 ব্যাচের, 15টি ক্লাস 3 ঘন্টা করে, 20টি ক্লাস ম্যাটেরিয়ালস এবং 30+ ক্লাসের রেকর্ড আছে। এটার মধ্যে 10টা এক্সাম, একটা ই টেস্ট পেপার, যেটা ফেব্রুয়ারিতে আপনারা পাবেন। এটা কোর্স ফিটা 999 টাকা ছিল, বাট এখন 299 টাকা। কোর্স নিতে চাইলে 01767333701 নাম্বারে নক দেবেন। ওকে, এখানে আমি আপনাকে প্রেশারও দিব না পড়ার জন্য, কিছুই করবো না, আমি আপনাকে জাস্ট রিভাইজ করাবো। কিন্তু এটা 15 ফেব্রুয়ারি 2025 সালে স্টার্ট হবে। 2025 সালে